এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার নিজুম মজুমদার, রয়েছেন ফিল্ম মেকার, অনলাইন অ্যাক্টিভিস্ট রওশনারা নিপা, এবং রয়েছেন কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার মানবেন্দ্র দেব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। নিজুম মজুমদারকে দিয়ে আমি শুরু করি। নিজুম মজুমদার, বামপন্থী রাজনীতির ধারার সঙ্গে আওয়ামী লীগের একটা বিরোধ আমরা বিভিন্ন সময় দেখেছি। সেটি হতেই পারে, মানে বিভিন্ন দলের মধ্যে বিরোধ তো থাকে, আদর্শিক বিভিন্ন বিরোধ বা ভিন্নতা থাকে, কিন্তু আওয়ামী লীগ কি একা হয়ে গেছে কিনা? অন্তত আওয়ামী লীগ তো বামপন্থীদের তাদের বন্ধু হিসেবে পেতে পারতো, কিন্তু তাদেরকে আমরা কখনোই সেই অর্থে কখনোই দেখিনি। একমাত্র দুই একটি বামপন্থীতে তো আবার অনেক ধারা, দুই একটি দল ধারা ভাবে বেশিরভাগই দেখিনি। একটা বিরোধ বরং সবসময় দৃশ্যমান। কারণটি কি? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন, সেটা হচ্ছে আমার প্রফেশনাল টাইটেল হচ্ছে ব্যারিস্টার সলিসিটর। সো আমার এই প্রফেশনাল টাইটেলটা হচ্ছে সঠিক। সেকেন্ড, আপনি যে কথা বলেছেন বা আজকের প্রোগ্রামের যেই আপনার টাইটেল, সেটার সাথে আমি পূর্ণভাবে একমত না। কেন একমত না সেটার কারণ আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যত অর্জন এখন পর্যন্ত হয়েছে, সেই অর্জনের পেছনেও বামপন্থী চিন্তা ভাবনার একটা বড় প্রভাব আছে। এবং আপনারা যদি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আহ, তার যে আত্মজীবনীটা যেটা আছে অসমাপ্ত আত্মজীবনী, বা তার অসংখ্য ঘটনা দেখা যায়, সেখানে আমরা নানান ভাবে আমরা দেখেছি বিভিন্ন লেজেন্ডারি বামপন্থী আহ রাজনীতিবিদদের নাম, যেমন কমরেড ফরহাদের নাম আমরা জানি। তারপরে আমরা আপনার মাওলানা ভাসানী তো একটা সময়, যদিও ওই ধারার রাজনীতিটাই আসলে আপনি রেফার করছেন, আমি বুঝতে পারছি, সেটা আমি আসছি, কিন্তু এরকম অসংখ্য বামপন্থী রাজনীতিবিদ যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তথা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে সেই রাজনীতিটা করেছিল। আর আমাদের এই সংকটকালীন সময়ে আমি কোনোভাবেই বামপন্থীদেরকে এক ঘরে বা এমন কোনো বক্তব্য দিতে চাই না যেখানে বামপন্থী যারা রাজনীতিবিদ আছেন তারা কোনোভাবে আহত বোধ করেন এবং তারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এসে বামপন্থীদেরকে নানান ভাবে বাঁকা কথা বলছে। আমি সেই রাস্তাতেও হাঁটতে চাই না, কারণ আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে টোকাইদের শাসন চলছে, যে অবৈধ যে টোকাইরা, যে জঙ্গিরা এই দেশ রাষ্ট্র দখল করেছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ বামপন্থী অনেক যে দলগুলো আছে তাদের সাথে একাত্ম হয়েই হাঁটবে, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের একজোট হয়েই আসার সময় হয়েছে। এবার আসি বিরোধের ব্যাপার। দেখুন, আপনি যদি বামপন্থা, বাম বাম কেন বলা হয়, শব্দটা বাম কেন, শব্দটা বামপন্থা ঘটনাটা কি, আমি সংক্ষেপ পরিসরে যদি আপনাকে ছোট করে বলি, এই বাম ডান এই পুরো ব্যাপারটা আসলে ইস লাইক এ সূচিত করবার জন্য আমাদের যেমন নাম থাকে ওরকম। বাম ব্যাপারটা এসেছে এইভাবে যে ফরাসি বিপ্লবের সময় আপনারা জানবেন যে যে অ্যাসিস্ট্যান্ট যে জেনারেলের অফিস যেটা ছিল আর কি, সেখানে ওই সময়টাতে আপনার যে সরকারি দল তারা ডান দিকে বসতেন এবং যারা বিরোধী দল তারা বাম দিকে বসতেন। সরকারি দলের বিষয়াদি যেগুলো ছিল, তারা আপনার পুরনো শাসন ব্যবস্থার পক্ষে ছিলেন, তারা একটা প্রথাগত রাজনীতির পক্ষে ছিলেন, পুঁজিবাদী রাজনীতির পক্ষে তারা ছিলেন। অন্যদিকে যারা বিরোধী দল ছিলেন তারা নিজেদেরকে উদারপন্থী বলতেন এবং তারা পুঁজিবাদী রাজনীতির বিপক্ষে ছিলেন। তারা একটি উদারনৈতিক এবং একটি সামন্ত সামন্ত আহ বিহীন একটা পৃথিবী এবং ধর্ম নিরপেক্ষ একটা পৃথিবী, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন। ফলে এটি এমন একটি ব্যবস্থা বা এটি এমন একটি ভাবাদর্শ যেখানে আপনার সমাজের আপনার রাষ্ট্রীয় মালিকানাতে থাকার একটা আকাঙ্ক্ষা বোধ করা হয়, সম্পত্তি, যেখানে পুঁজিবাদ যেটা হচ্ছে একক মালিকানা, মুনাফার কোনো সীমা নেই, কোনো পরিসীমা নেই, এই ধরনের যে চিন্তা ভাবনা, যেটা আধুনিক সমাজে আমরা যে পুঁজিবাদী সমাজটা দেখতে পাই, সেটার বিরুদ্ধে তারা চালন করতেন। এবং তারা রাজতন্ত্রের একসময় খুবই বিরোধী তারা ছিলেন। স্বল্প পরিসরে যদি আমি বামপন্থাদেরকে এরকম একটা ধারাতে উল্লেখ করি, তাহলে সেই কারণে তারা তাদেরকে বামপন্থা বলে অভিহিত করা হয়। এখন আমি এই যে বলেছি যে তারা সামন্তবাদী প্রথার বিরুদ্ধে ছিল, নতুন নতুন এক ধরনের রাষ্ট্রীয় মালিকানাধীন আপনার অর্থনৈতিক প্রথার পক্ষে ছিল, অর্থাৎ রাষ্ট্রই সমস্ত কিছুর মালিকানা হবে। ধর্মকে তারা মনে করতেন যে ধর্ম এমন একটি প্রকরণ, এমন একটি কনসেপ্ট যেটির কারণে একটা দৈব শক্তিকে
সর্বময় শক্তি বলে অভিহিত করা হয়, এবং এই সর্বময় শক্তিকে পুঁজি করে যারা ধনিক শ্রেণী, মূলত যারা আইন তৈরি করে, তারাই ধর্মের ভয় দেখিয়ে যারা আপনার দরিদ্র বা প্রলেতারিয়েত আছে তাদের উপর এক ধরনের ছড়ি ঘোরা, এটা বামপন্থীরা মনে করতেন। ইনফ্যাক্ট আপনি যদি কার্ল মার্কসের যদি এখানে পড়া থাকে তাহলে দেখবেন যে ধর্মের ব্যবহার, ধর্ম, তারপরে ব্যক্তিগত মালিকানা, এইসব সম্পর্কিত অসংখ্য বিষয় আছে যেখানে মনে করা হতো যে ধনিক শ্রেণী, অর্থাৎ যাদেরকে বুর্জুয়া বলে বামপন্থার আরেকটি প্রকরণ, মনে করা হয় যে বুর্জুয়ারা আপনার নিজেদের সুবিধার জন্য, নিজেদের সম্পদকে রক্ষা করবার জন্য তারা আপনার আইন প্রণয়ন করেছে, তারা সেখানে স্রষ্টা ভীরুতাকে নিয়ে আসে। ফলে এই যে ধর্মের ব্যাপারে এই রাজনৈতিক চিন্তার যে একটা ধারা, ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে তাদের একটা ধারা, এবং রাষ্ট্রীয় মালিকানার সমতা, সাম্যবাদ, এই ধারাগুলো বামপন্থার একটা অপরিহার্য অংশ বলে আমরা জানি। বাংলাদেশ আওয়ামী লীগ নানান ধরনের দ্বিমত আছে, অমত আছে, কিন্তু অর্থনৈতিক যে ধারাগুলো বা সাম্যবাদ বা সাম্য, সেসব জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু কোনো বিরোধ নেই। ধর্মীয় ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ অসম্ভব রকমের উদার, যেটা বামপন্থার অনেক উদারনীতির সাথে মেলে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমি আওয়ামী লীগ বলবো না, বলবো যে বাংলাদেশ রাষ্ট্র যে চিন্তার বলে স্বাধীনতা পেয়েছিল, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ একজন মানুষ, তিনি যদি সংখ্যায় একজনও হন, তিনিও যাতে স্বাধীনভাবে তার রাষ্ট্রে তার ধর্ম পালন করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ধার্মিক মানুষ এবং তিনি কোন রকমের বাধা ছাড়া ধর্ম পালন করবেন, তার কোনো ভয় থাকবে না। সেটা তিনি সংখ্যা গরিষ্ঠ হন বা সংখ্যা লঘিষ্ঠ হন, তাতে কোনো কিছু যায় আসে না। তো এই ধারাগুলোর সাথে বাম ধারার অসম্ভব একটা মিল দেখা যায়, যদিও প্রচুর অসংখ্য বাম আছেন যারা মনে করে যে ধর্মের পুরো চিন্তাটাই থাকা যাবে না। এটা এক ধরনের ফেসিস্ট ভাবনা বলে আমি অন্তত পক্ষে মনে করি, চাপিয়ে দেওয়া, যেটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একমত নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তো এখন এই যে আমি কথাগুলো বললাম, আমি কথাগুলো আসলে একটা কম্পারেটিভ ডিসকাশন করবার চেষ্টা করলাম, যে আপনি যে বলছেন যে বাম দলের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব আছে, সমালোচনা করে, এটা আসলে সঠিক না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা চিন্তাশীলদের জায়গা, প্রগতিশীলদের জায়গা। বাম ঘরানার জায়গাটাও চিন্তাশীল এবং প্রগতিশীলদের জায়গা। কিছু ভ্রান্ত বাম আছে, তাদের কথাতে আমি আসছি, কিন্তু মূল বামের যে বলয়টা, সেটা কিন্তু চিন্তাশীলদের জায়গা। আজকে যদি সুলতানা আপা আমি আপনাকে বলি আপনি সারাদিন লেফট রাইট করবেন, তাহলে জামাতে ইসলাম, তারপরে হিজবুত তাহরির, আনসার ইসলাম, তারপরে হচ্ছে যে মূর্খ এই যে টোকাইদের দল হয়েছে, এরা সারাদিন লেফট রাইট করবে। ওদেরকে যদি বলে আকাশ দিকে তাকা থাকবে, কারণ তারা মূর্খ, অশিক্ষিত, বর্বর। হ্যাঁ, এদের পক্ষে এটা সম্ভব। কিন্তু প্রগতিশীল দলগুলোকে যদি আপনি বলেন সারাদিন আকাশের দিকে তাকা থাকতে, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আকাশের দিকে কেন তাকাবো। তারা যুক্তি খোঁজে, তারা বলে এটা কেন করব, তারা জানতে চায়। অর্থাৎ তারা তাদের দলের আনুগত্য দলের প্রতি থাকলেও তারা একদম মাথা নিচু করে পালন করবে না যতক্ষণ পর্যন্ত না যুক্তিতে সেটা তাদের কাছে টিকে যায়। এইসব প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো এই দুটো দলের মধ্যে থাকাতে মতের দ্বিমত হয়। আমার ধারণা আপনি যে মতের এই দ্বিমতকেই আপনি শত্রুতা বা অপছন্দের কথা বলছেন। মাথা রাখতে হবে যে মতের দ্বিমত আর অপছন্দ কিন্তু এক কথা না, আমি যদি ভুল না বুঝে থাকি সুলতানা। আমি আসবো, আমি কোন জায়গাটাতে মিন করেছি। ধরেন ঐতিহাসিক ভাবে আমি যদি ধরেন আমাদের বাংলাদেশের ইতিহাসকে যদি ধরেন কবে থেকে, আমি ব্রিটিশ আমল থেকে ধরি, স্বদেশী আন্দোলন থেকে ধরি, তখন বামদের একটা, তখন তারা আওয়ামী লীগ, বিএনপি অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, তখন একটি স্বদেশী আন্দোলন। সুতরাং ওই সময়ে সমাজতান্ত্রিক ধারার যে বিকাশ, সেখান থেকে যদি আসি, পরবর্তীতে আমরা দেখেছি যে ধর্ম কেমন করে এই রাজনীতিকে আসলে প্রভাবিত করেছে। সেইখান থেকে বেরিয়ে যদি আমি আজকে আসি, আজকেও না, আমি একটু ৭১-এ যেতে চাই, কারণ আমি মনে করি আমার ইতিহাসটি নিঃসন্দেহে বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস, কিন্তু আমি যদি খুব সংক্ষেপ করে আনি তাহলে আমাকে ৭১ থেকে ধরতে হবে। ৭১-এ যদি আমি দেখি, বামদের কমিউনিস্ট পার্টি এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তো বটেই, কিন্তু অনেক বাম দলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে হয়েছে। এমনকি সেই বাম দলের নাম বলুন, আপনি বাম দলের নাম বলুন। ধরেন বাংলাদেশের বামদের মধ্যে দুটি ধারা খুব সক্রিয়, সেটি হচ্ছে ধরুন চীনা বাম এবং রাশিয়ান বাম, রাইট, মস্কোপন্থী। চীনা যারা, তারা কিন্তু এই যুদ্ধের সময় ছিল না। এই যুদ্ধে বরং মুক্তিযোদ্ধাদেরকে এই চীনা বামদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, এবং তারা বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে দুই কুকুরের লড়াই, রাইট। তারাও তো বাম। এখন হ্যাঁ, মানে বামধারার আরেকটা অংশ আছে উগ্রবাদী, যেমন সিরাজ শিকদার, সে মুজিব বাহিনীর অসংখ্য মানুষকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে।
মাও জেতুংয়ের আমাদের অনেকগুলো যারা ধারা আছে। ভাবাদর্শ। আমি 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 ওই জায়গাগুলিতে মানে এত বড় এত ছোট ছোট ধারা, ধরেন একজনে মিলে একটি ধারা, এরকম রচনা নিপাই বলেন যে আমি একটু এটা যদি দাদা আমূল পরিবর্তন কেমনে হয়ে যায়। হ্যাঁ, এইখানে আমি অনেক ধন্যবাদ সুলতানা রহমান আমাকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমার সঙ্গে বড় বড় খুব বিখ্যাত এবং জ্ঞানী মানুষ আছেন, ক্ষমা করবেন যদি ভুল করে থাকি। আপনি সুলতানা রহমান যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে একদম 180 ডিগ্রি ঘুরে যাওয়া বামপন্থীদের, আমরা এই ইতিহাস কিন্তু নতুন না, সেটা শুধুমাত্র আজকের চারুকলার মেয়েটা কেন, আজকে জামাতে ইসলামের যে আমির, উনিও তো একসময় বামপন্থী রাজনীতি করেছেন। এরকম আমরা বহু সরি রচনা নিপা, আমি পরে ভুলে যাবো। ধরেন কাদের মোল্লা, তিনি নাকি ছাত্র ইউনিয়ন করতেন। জামাতের কি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি ছাত্র ইউনিয়ন করতেন। হ্যাঁ, মানে এরা কেমন করে শেষ পর্যন্ত গিয়ে জামাতে যোগ দেয়? এই জায়গাটাতে আমার কাছে মনে হয়, যেটা আমি নিজে একসময় ছাত্র জীবনে ছাত্র ফ্রন্টের সরাসরি খুবই অ্যাক্টিভ কর্মী ছিলাম, পরে একসময় খুব ফেড আপ হয়ে আমি বের হয়ে এসে যেটা জায়গাটাতে চলে আসি। এবং এই জায়গাটাতে আমার যেটা মনে হচ্ছে, আমাদের কনসেপ্টটা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, আমি বামের কথা বলবো না, আমার কথা হচ্ছে আমরা কিসের জন্য লড়াই করি। যারা সমাজতন্ত্র বলে চিল্লাই, তারা সাম্যবাদের লড়াইটা করি, রাইট? সেই সাম্যবাদ, সেইটার ধারণা, বা হচ্ছে শ্রমজীবী মানুষ, বা হচ্ছে ব্যাপক ভাবে নির্যাতিত যে মানুষ, তাদের জন্য লড়াই করি। এবং এই লড়াইয়ের ভিত্তিটা কি? আমাদের এই লড়াইয়ের গাইডলাইনটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, বা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদে, বাস্তবতার নিরিখে আমার যেইটার সাথে আসলে ইহজাগতিক কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা একটা অলৌকিক বিষয় বা একটা ধর্ম বিশ্বাস আপনার ভেতরে, তার মধ্যে যুক্তির জায়গা নাই। ধর্মের প্রথম কথা, সেটা শুধু ইসলামের ক্ষেত্রে না, সব ধর্মের কথা হচ্ছে প্রথমে হচ্ছে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। সেটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, মানে হিন্দু যদিও আমি ধর্ম না, ওটা আচরণের ব্যাপার। কিন্তু এই যে ব্যাপারটা, এটার সাথে তুমুল ভাবে একটা সাংঘর্ষিক বিষয় যে যারা সমাজতন্ত্রী বিশ্বাস করে, সাম্যবাদের বিশ্বাস করে, তাদের ওই জায়গা। আমার কাছে বাংলাদেশের যে নেতৃত্ব, যারা বাম ধারার আন্দোলনে নেতৃত্ব দেন, তাদের কাছে তারা অনেক পড়াশোনা, মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স ভাই, বা অনেক মানুষের সাথে আমার যাদের সাথে সরাসরি সম্পর্ক কিছুটা জানার সৌভাগ্য হয়েছিল, তারা অনেক পড়াশোনা করেন, কিন্তু কিতাবের যে ভাষাটা, সেইটার সাথে আমরা, যেমন আমি যেটা বলি, বাংলাদেশে আমরা যদি স্কুল কলেজে পড়াশোনা করি, পরীক্ষা দেই, ভালো নাম্বার পাই, এটা হচ্ছে চাকরির জন্য। আমি কিন্তু ওই জ্ঞানটাকে আমার বাস্তবতার ব্যক্তি চর্চার জায়গায় নিয়ে আসি না। আমার কাছে বাংলাদেশের বামধারার বা সমাজতন্ত্রের যারা আন্দোলন করে, আমার কাছে যেটা মনে হয়, তাদের বেশিরভাগ আসলে যা পড়ে, যা জানে, যে থিওরিটাকে, সেটাকে বাস্তবের সাথে তারা এক করতে পারে না। এবং তাদের দৈনন্দিন, যেমন আমরা আমার সৌভাগ্য এখানে এসে এই জায়গাটা, আমি এখন বিদেশে বসে এই ধারার সাথে যুক্ত হয়ে সারা, মানে আমার যে কাজটা মূলত শ্রমজীবী মানুষের যে অধিকার, এই জায়গাটাতে যে ফারাকটা আমি দেখি, সেটা হচ্ছে তার পড়া, তার জ্ঞান, লব্ধ জ্ঞান, এবং তার প্রায়োগিক জ্ঞান বা তার ব্যবহারিক, এটার মধ্যে একটা বড় ফারাক। আর একটা কথা আছে বাংলাতে, সেটা হচ্ছে বাম পচলে সেটা আসলে কাঁঠাল পচা পচে যায়, সেটা আম পচে না। তো এই যে আরেকটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে হতাশা, একটা যেটা মানবেন্দ্রদার সাথে আমার অনুষ্ঠান শুরুর আগে কথা হচ্ছিল, যে বাংলাদেশের যারা বাম আন্দোলনে আছেন, তাদের তো বিশাল একটা গৌরবের ইতিহাস আছে, রাইট? সেটা সমগ্র ভারতবর্ষের, আপনার 47-এর দেশভাগ বলেন, আপনি হচ্ছে আমাদের ইভেন দো 71, আমি যদি 71-এর টার্নিং পয়েন্ট 69 ধরি, সেখানে 11 দফা, তাদের যে ভূমিকা, মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, এই জায়গাটাতে, তারপর এই যে তাদের পথ বিচ্যুতি, এবং আপনি যে শব্দটা ইউজ করলেন, সেটার সাথে আমার ঘোরতর আপত্তি আছে। যদিও বাংলাদেশের বেশিরভাগ বামধারার আন্দোলনকারীরা এটাকে নিতে পছন্দ, চীন অথবা রাশিয়া, এটা তো কোনো দেশের পন্থী না। মার্ক্সবাদ, সমাজতন্ত্রবাদ, এইটার থিওরিটা তো চীন বা রাশিয়ার উপরে ডিপেন্ড করে না। এটা হচ্ছে আপনি সাম্যবাদ বা আপনার সমাজতন্ত্র, বেশিরভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এটার সাথে আমি এখন অত গভীর আলোচনা